সভাপতি মণ্ডলীর সম্মানীয় সদস্যগণ, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং দেশের আদলে ত্রিপুরায় 8টি রাজনৈতিক দল মিলিত হয়ে ইন্ডিয়া মঞ্চ তৈরি করেছে। এই ইন্ডিয়া মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলির নেতৃত্ব যারা এই সভায় উপস্থিত আছেন এবং আপনারা যারা সভায় উপস্থিত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন আমার সমবয়সী এবং অনুজ, নারী পুরুষ নির্বিশেষে আপনাদের সবাইকে আবহাওয়া আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে এক দুটো কথা বলবো, কারণ আমার আগে 3 থেকে 4 জন বক্তা তারা সবিস্তারে আপনাদের সামনে নির্বাচনের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবার চেষ্টা করেছেন। তাই আমি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা যারা উপস্থিত হয়ে আমাকে 2-4 কথা বলবার সুযোগ দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি খুব সংক্ষেপে বিষয়টা উপস্থিত করবার চেষ্টা করব, যাতে আপনারা সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার আগে যার যার বাড়িতে নিরাপদে পৌঁছতে পারে। এবারকার যে নির্বাচন 18তম লোকসভার নির্বাচন, আমাদের দেশে 1951-52 সালে প্রথম লোকসভার নির্বাচন হয়েছিল। তারপর থেকে 1977 সালে একটা ব্যতিক্রম ধর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। জরুরি অবস্থা থেকে বেরিয়ে এসে সেই নির্বাচনে একটা নূতন পরিমণ্ডল তৈরি করবার লক্ষ্যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল দুটো স্লোগানকে সামনে রেখে নির্বাচক মণ্ডলীর সামনে উপস্থিত হয়েছিলেন। গণতন্ত্র পুনঃস্থাপন করতে হবে, নাগরিক অধিকার পুনঃস্থাপন করতে হবে, কারণ জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে এই অধিকারগুলো হরণ করা হয়েছিল। যে নেতারা সম্মিলিত মঞ্চ তৈরি করে এই স্লোগান দেশের জনগণের সামনে সেদিন উপস্থিত করেছিলেন, তাদের বড় অংশ জেলখানায় আবদ্ধ ছিলেন 18 থেকে 19 মাস। তারাই বলছিলেন এই নির্বাচনে অন্য কোনো স্লোগান আমাদের নেই, এই দুটো স্লোগান। এই নির্বাচনকে বাদ দিলে পর আমাদের এবারকার যে লোকসভা নির্বাচন 18তম নির্বাচন, এটা একটা অস্বাভাবিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত নির্বাচন হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। কেন বলছে এই কথা? সংবিধান থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা, আমাদের দেশের একতা, সংহতি, সার্বভৌমত্ব এটাকে রক্ষা করবার জন্যে যে ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাধীনতার পর থেকে আমাদের দেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই ধর্ম নিরপেক্ষতার আদর্শকে রক্ষা করে আমাদের দেশের সার্বভৌমত্বকে আমরা সুরক্ষিত করতে পারবো কিনা। কেন এই প্রশ্নগুলো উপস্থিত হয়েছে? প্রশ্নগুলো উপস্থিত হয়েছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির নেতৃত্বে 10 বছর যাবৎ আমাদের দেশে যে সরকারটা চলছে, এই সরকার ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের বুকে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করবার চেষ্টা করছে।
তারাই শুধু কথা বলবে, তারাই নির্বাচনে দাঁড়াবে, তাদেরই জিততে হবে, তারাই সরকারের নেতা মন্ত্রী হবেন, তারাই দেশ চালাবেন, তারা পূবকে পশ্চিম বলবেন, পশ্চিমকে পূব বলবেন, উত্তরকে দক্ষিণ বলবেন, দক্ষিণকে উত্তর বলবেন। এগুলো স্বীকার করতে হবে। এগুলোর বিরোধিতা করলে পর তারা দেশদ্রোহী হিসাবে চিহ্নিত হবেন, কারাগারে নিক্ষেপিত হবেন। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আমাদের দেশের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। নির্বাচন কমিশন 5 বছর পর পর লোকসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ দৃষ্টিতে কোনো সরকারের দ্বারা আদিষ্ট না হয়ে বা আদেশ করলে পরেও এটা মানতে বাধ্য না থেকে স্বাধীনভাবে সংবিধানে তাদের স্বয়ং শাসনের এবং নির্বাচন কমিশন পরিচালনার জন্য যে অধিকার সুযোগগুলি তাদের হাতে তুলে দিয়েছে, তার ভিত্তিতে তারা নির্বাচন পরিচালনা করবে। এই নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী তার বগল দাবা করবার ব্যবস্থা করেছে। এতদিন পর্যন্ত এই নির্বাচন কমিশন 3 জন যে সদস্য চেয়ারম্যান এবং আরো 2 জন সদস্য, কারা এতে চেয়ারম্যান এবং সদস্য হিসেবে কাজ করবেন, এর প্রস্তাব 3 জনের একটি কমিটি দেশের রাষ্ট্রপতির কাছে তারা পাঠাতেন স্বরাষ্ট্র দপ্তর, আইন দপ্তরের মাধ্যমে। এই 3 জনের কমিটির মধ্যে ছিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, দেশের প্রধানমন্ত্রী যে দলেরই হোক, এবং পার্লামেন্ট, যে পার্লামেন্টারি ইলেকশনে আমরা মিলিত হতে যাচ্ছি, সে পার্লামেন্টে বিরোধী দলের যিনি নেতা। এই 3 জন মিলে তালিকা তৈরি করে এটা রাষ্ট্রপতির কাছে তারা পাঠাতেন। এটা এতদিন ব্যবস্থা ছিল। নরেন্দ্র মোদী নূতন আইন তৈরি করে এই তালিকা তৈরি করার দায়িত্বে যারা ছিলেন তার থেকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বাদ দিয়ে দিয়েছেন। কেন বাদ দিলেন তিনি তার কোনো ব্যাখ্যা দেননি। তার জায়গায় প্রধানমন্ত্রী তার পছন্দের, তার মন্ত্রিসভার একজন সদস্যকে এর মধ্যে অন্তর্ভুক্ত করবেন, আর থাকবেন পার্লামেন্টের বিরোধী দলের নেতা। তাহলে 3 সদস্য, 5 জনের তালিকা, 3 জনের তালিকা পাঠাতে গেলে পর এই 3 জন যদি একমত না হন তাহলে ভোট হবে। ভোট যদি হয় 2 জন সংখ্যাগরিষ্ঠ, 1 জন সংখ্যালঘিষ্ঠ হবে। তাহলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী এবং তার পছন্দের তার মন্ত্রিসভার সদস্য তারা 2 জন, তারা সংখ্যাগরিষ্ঠ। কাজে তারা যাদের নাম নির্বাচন কমিশনে মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাঠাবেন, তারাই নির্বাচন কমিশনের চেয়ারম্যান হবেন, তারাই নির্বাচন কমিশনের মেম্বার হবেন। এইভাবে পরোক্ষে অগণতান্ত্রিক পদ্ধতিতে স্বৈরাচারী কায়দায় নির্বাচন কমিশনটাকে বগল দাবা করেছে। এই কারণে আমাদের দেশের নির্বাচন কমিশনের উপর মানুষ আস্থা হারাতে শুরু করেছে। আমি কিছুদিন আগে, দিন 4-5 আগে দা হিন্দু পত্রিকার একটা সংবাদ পড়ছিলাম। প্রথম পৃষ্ঠায় আন্তর্জাতিক একটি সংগঠন আমাদের ভারতবর্ষের নির্বাচনের মুখে দেশের অবস্থা সম্পর্কে নানা প্রশ্ন সামনে রেখে মানুষের মধ্যে গিয়ে তাদের মতামত যাচাই করবার চেষ্টা করছিলেন। তাতে আমাদের দেশের নির্বাচন কমিশন সম্পর্কে, তার নিরপেক্ষতা সম্পর্কে কার কি মত জানবার চেষ্টা করেছিলেন। 48% মানুষ তারা বলেছেন এই নির্বাচন কমিশনের উপর আমাদের কোনো বিশ্বাস নেই। এটা শাসক দলের থাপ্পলদারি করবার চেষ্টা করছে। শুধু তাই না, দেখা গেছে 45% মানুষ এই যে আপনার মেশিনে এখন ভোট হচ্ছে, ব্যালট পেপার তুলে দিয়েছে, এই সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন আপনাদের কি মতামত,
তারা বলছেন এতে জাল জুয়াচুরি হচ্ছে, এই পদ্ধতির ভোট, তাকে আমরা বিশ্বাস করছি না, আস্থা রাখছি না। আমরা দাবি করছি ব্যালট পেপারে আবার পুরনো দিনের মতো ভোট ফিরিয়ে আনা হোক। জনগণের কথা, আমাদের কথা আমি কিন্তু বলছি না, এটাই বাস্তবতা। তাহলে এই জায়গায় দেশটাকে নিয়ে গেছেন আমাদের দেশের বর্তমান সরকার। আমি যাদের কথা বলছিলাম তারা আরেকটি প্রশ্ন উপস্থিত করেছেন, ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাধীনতার পর থেকে আমাদের দেশ চলছে, আমাদের সংবিধানের মধ্যে যে বিষয়টি গুরুত্ব আরোপ করা হয়েছে, এই সম্পর্কে আপনাদের বক্তব্য কি? তাতে গিয়ে দেখা গেল 100 জনের মধ্যে 78 জন তারা বলেছেন ভারতবর্ষে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরও নানা ধর্ম বর্ণের মানুষ আছে, সবাইকে নিয়ে এই স্বাধীন ভারতবর্ষ তৈরি হয়েছে। আমাদের দেশের সংবিধান এই ধর্ম নিরপেক্ষতার মতাদর্শের কথা উল্লেখ করেছে। এটাই আমাদের দেশের একতা, সংহতি, সার্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে। আমরা এটাকেই সমর্থন করি, এর কোনো বিকল্প নেই। দেশকে রক্ষা করতে গেলে পর, তার শক্তি অর্জন করতে গেলে পর, আমাদের দেশের যে সম্পদ তাকে কাজে লাগিয়ে পৃথিবীর দরবারে ভারতবর্ষকে সামনের সারিতে অন্যতম একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে পর আমাদের মধ্যেকার ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আমাদের একতা, সংহতিকে রক্ষা করতে হবে। ফলে ধর্ম নিরপেক্ষতার মতাদর্শের প্রতি আমরা অনুরক্ত। 100 জনের মধ্যে 78 জন এই কথা বলেছে, 10 থেকে 11 জন বলেছেন যাদের প্রশ্ন করেছে। রাম মন্দির তৈরি হয়েছে, রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এটা একটা বিরাট কাজ হয়েছে, এর জন্য আমরা অপেক্ষা করছিলাম। এটা করলো, তার জন্য তারা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তারা প্রশ্ন করেছেন, তো মন্দির তো হলো, জিনিসের দাম কি কমলো? টাকার দাম যে নিচের দিকে চলে যাচ্ছে, এতে আপনার সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? বেকার সমস্যা বাড়ছে, ঘর নাই, বাড়ি নাই, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, তাহলে লেখাপড়া করবার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, চিকিৎসার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। মন্দির তো হলো, রামের প্রাণ প্রতিষ্ঠা হলো, এই বিষয়গুলি নিয়ে কি আপনারা সন্তুষ্ট আছেন? এই প্রশ্ন করার পর যারা, যে 10 জন 11 জন রাম মন্দির প্রতিষ্ঠার বিষয়ে দুহাত তুলে নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করছিলেন, তারা চুপ করে গেছে, কোনো জবাব তারা দেননি। কি জবাব দেবেন? এটা কোনো দলের বক্তব্য না, এটা নিরপেক্ষ আন্তর্জাতিক সংগঠন। যেহেতু আমাদের দেশ পৃথিবীর মধ্যে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম, 140-41 কোটি মানুষ, সেই দেশের নির্বাচন, পৃথিবীতে এত বড় নির্বাচন আর কোনো রাষ্ট্র হয় না। তাই তারা আগ্রহ নিয়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সামনে রেখে আমাদের দেশের মানুষকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রশ্ন করে এই উত্তরগুলি তুলে এনেছেন, এগুলো আমাদের সামনে উপস্থিত করেছেন। আমি আপনাদের সামনে এই 3-4টা বিষয় উপস্থিত করলাম। কেন বলছি? যে একটা অসাধারণ গুরুত্ব নিয়ে এবারকার নির্বাচন আমাদের সামনে উপস্থিত হয়েছে। মানুষ বলতে শুরু করেছেন, এটাই ভারতবর্ষের যে ধারায় নির্বাচন হয়ে আসছিল, এই ধারায় সম্ভবত শেষ নির্বাচন। কেন বলছেন? কারণ নরেন্দ্র মোদী বলছেন 400-র উপর নাকি আসন পাবে, শুধু বিজেপি 370, আর তার সঙ্গে আরো 31-32টা দল, তারা মিলে 29-30, সব মিলালে পরে 400 যদি আসন পান, তাহলে সংবিধান পাল্টে ফেলবেন, একদলীয় স্বৈরশাসন কায়েম করবেন, রাষ্ট্রপতিতন্ত্র কায়েম করবেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো। অন্য দলগুলোর কোনো ভূমিকা থাকবে না। এই কারণেই যারা একটু সচেতন, রাজনীতির খবর রাখেন, বিভিন্ন মতামতকে ভিত্তি করে যারা বিশ্লেষক, তারা এই মতামতগুলোকে বিশ্লেষণ করে
মানুষের সামনে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থিত করার চেষ্টা করেন, তারাই প্রশ্ন তুলছেন তাহলে কি ভারতবর্ষে এই সাধারণ নির্বাচন এটাই শেষ নির্বাচন? এই প্রশ্ন আমাদের দেশের মানুষের সামনে উপস্থিত হয়েছে। তাই আপনাদের সামনে যে কথা বলবো, এই যে 27টা 28টা রাজনৈতিক দল একসাথে মিলেছে, এটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে RSS এর পরিচালনায় যে সরকারটা চলছে, তাদের যে জনবিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি বিরোধী এই যে ভূমিকা তারা নিচ্ছেন, মানুষের জীবনের অর্থনৈতিক দিক থেকে যে মৌলিক সমস্যাগুলো, এগুলো সমাধানের জন্য কোনো পদক্ষেপ, কোনো ভূমিকা যেখানে নিচ্ছেন না, তাতে মানুষের মধ্যে যে খুব বিক্ষোভ তৈরি হচ্ছে। মানুষ বুঝতে পারছেন এদেরকে আবার যদি নির্বাচিত হয়ে ভারতবর্ষের শাসন পরিচালনার সুযোগ দেওয়া হয়, তাহলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে। তাই এই 27টা 28টা রাজনৈতিক দল তারা এক জায়গায় এসে স্লোগান দিয়েছেন, বিজেপিকে 2024-এর লোকসভা নির্বাচনে পরাস্ত করতে হবে। এটা নির্দিষ্টভাবে, বিচ্ছিন্নভাবে কোনো একটা রাজনৈতিক দলের বক্তব্য না। এই 27টা 28টা রাজনৈতিক দল তারা মিলে এই স্লোগানটা আজকে সামনে এনেছে। ভারতবর্ষে এর আগেও এই বিভিন্ন রাজনৈতিক দল এক কাট্টা হয়ে শাসন ক্ষমতায় থেকে সরকার যখন রাষ্ট্রবিরোধী, জনবিরোধী, গণতন্ত্র বিরোধী, স্বৈরাচারী ভূমিকা নেওয়ার চেষ্টা করছিল, তাদেরকে ক্ষমতাচ্যুত করবার জন্যে বারবার ঐক্যবদ্ধ হয়েছিল। মোরারজি দেশাই 77-এ লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হন, ভিপি সিং প্রধানমন্ত্রী হন, HD দেবেগৌড়া প্রধানমন্ত্রী হন, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হন, IK গুজরাল প্রধানমন্ত্রী হন, চৌধুরী চরণ সিং প্রধানমন্ত্রী হন, এমনকি ডক্টর মনমোহন সিং তিনি নিজেও জানতেন না তাকেই প্রধানমন্ত্রী হতে হবে, তাকেই প্রধানমন্ত্রী করা হলো। এই যে প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছিলেন যাদের নাম আমি বললাম, তাদেরকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আমাদের দেশের তৎকালীন পরিস্থিতিতে শাসন ক্ষমতায় যারা ছিলেন তাদের বাদ দিয়ে তাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো, অধিকাংশ দল একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করে, যাদের নাম আমি বললাম, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তারা করতেন, সেই ব্যক্তিত্বকে প্রধানমন্ত্রী আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। কাজেই মনে করার কোনো কারণ নেই, আমরা এবারকার নির্বাচনে এই যে 27টা 28টা দল একসাথে হয়ে এই নতুন স্লোগান সামনে উপস্থিত করে বিজেপিকে পরাস্ত করে বিকল্প একটা সরকার তৈরি কথা বলছে, এটা আকস্মিক কোনো বিষয় না, এটা আকস্মিক কোনো বিষয় না। এই সরকার কোন প্রতিশ্রুতি রূপায়িত, বাস্তবায়িত করে না। আপনারা শুনছিলেন আমার আগে আমাদের বিধায়ক আপনাদের সামনে বলছিলেন, আমি এই কথাগুলো বলার সময় নিতে চাইছি না। গত 14ই এপ্রিল, পয়লা বৈশাখ, দেশের প্রধানমন্ত্রী বিজেপি দলের পক্ষ থেকে এই নির্বাচনকে সামনে রেখে আবার নির্বাচন ইশতেহার উপস্থিত করেছেন। 14-র ইশতেহারে কি বলেছিলেন আপনারা জানেন, 19-এর ইশতেহারে কি বলেছিলেন আপনারা জানেন, বাস্তবায়িত করেনি। এটাই ইসলামউদ্দিন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছে। যারা সরকারে থাকে আবার সরকার আসবার জন্য ভোট চায়, তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সরকারে থাকাকালীন সময়ে নির্বাচিত হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে সরকারে বসলেন, সেই প্রতিশ্রুতির কটা পালন করলেন, কটা পালন করলেন না, কেন করলেন না, এটা তো ব্যাখ্যা করে বলতে হবে। তারপর নতুন প্রতিশ্রুতির ফর্দ মানুষের সামনে উপস্থিত করবেন। 19-এর লোকসভা নির্বাচনে, 14 নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কৈফিয়ত দেননি মোরারজি দেশাই।
আমাদের এই প্রধানমন্ত্রী। এবার যে 24-এর নির্বাচন, এই যে নির্বাচন ইস্তাহার উপস্থিত করেছেন, 77 পৃষ্ঠার নির্বাচন ইস্তাহার, দিল্লিতে তাদের দলের হেডকোয়ার্টারে প্রেসকে ডেকে এটা যে ব্যাখ্যা করে বলছিলেন, আমি তার পুরো বক্তৃতা প্রথম থেকে শেষ পর্যন্ত টিভিতে শুনবার চেষ্টা করেছি। দেখি তো প্রধানমন্ত্রী 14 এবং 19-এ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছুই তো করলেন না। কেন করতে পারলেন না কিছু বলেন কিনা? কিচ্ছু বলেনি। এবারকার যে নির্বাচন ইস্তাহার, এটা তো অন্তঃশ্বাস শূন্য। এর মধ্যে কি আছে? জিনিসের দাম বাড়ছে, মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে, আয় নাই, উপার্জন নাই, কেনবার ক্ষমতার নিচে চলে গেছে, কালোবাজারি, বেআইনি মজুতদারি, কৃত্রিম অভাব তৈরি করে মানুষকে লুট করছে অল্প কিছু বড় বড় ব্যবসায়ী। একে নিয়ন্ত্রণ করবার জন্য, মোকাবেলা করবার জন্য এই 24-এর লোকসভা নির্বাচনে তাদের যে ইস্তাহার, তার মধ্যে কোনো কথা নাই তো। মূল্যবৃদ্ধি, এটা যে একটা জাতীয় সমস্যা। প্রধানমন্ত্রীর ভাষণে, নরেন্দ্র মোদীর ভাষণে, যে ভাষণের কথা আমি বলছিলাম, তিনি তো কোনো কথা বলেননি। বেকার সমস্যা, গত 50 বছরে আমাদের দেশে বেকারি বৃদ্ধির হার যা ছিল তার রেকর্ড মান করে দিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে 10 বছরের বিজেপি সরকার কোটি কোটি নতুন নতুন বেকার তারা তৈরি করেছে। কোথায় 2 কোটি করে বছরে নতুন পদ সৃষ্টি করবেন? তাহলে তো 10 বছরে 20 কোটি হওয়ার কথা ছিল। উল্টো প্রতি বছর এদের শাসনে আপনার 82 থেকে 92 লক্ষ করে নতুন নতুন বেকার যুক্ত হচ্ছে, কর্মরতরা কাজ হারাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে। তাহলে কোথায় বেকার সমস্যার সমাধান হলো? এটাই জাতীয় সমস্যা। আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। এই পৃথিবীর মধ্যে আমাদের দেশে যুব শক্তি সবচেয়ে বেশি। 18 থেকে 35 বছরের আমাদের দেশের যারা নাগরিক, আমাদের দেশের মোট জনসংখ্যার 100 জনের মধ্যে তারা হচ্ছেন 66 জন। এদের মধ্যে মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, কলেজে পাস করেছেন, বিশ্ববিদ্যালয়ে পাস করেছেন, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। এদের 100 জনের মধ্যে 83 জন তারা সেখানে বেকার হয়ে বসে আছে। দেশ গড়বে কে? বৃদ্ধরা ইচ্ছা থাকলো, আগ্রহ থাকলো, তাদের তো আপনার প্রাকৃতিক নিয়মেই বয়সের ভারে চাইলেও বেশি কোনো কাজের দায়িত্ব তো নিতে পারবেন না। যুবক যারা, তরুণ তরুণী যারা, যাদের মধ্যে দেশপ্রেম আছে, নিজের অস্তিত্ব রক্ষা, পরিবার প্রতিপালন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের তো কাজে লাগাতে হবে। তাহলে আমাদের দেশে যদি দেখা যায় এই লেখাপড়া শিখে ঘরে বসে আছে 100 জনের মধ্যে 83 জন, তাহলে দেশটাকে কারা এগিয়ে নিয়ে যাবেন? প্রধানমন্ত্রী তার যে 72 পৃষ্ঠার নির্বাচনী ইস্তাহার, একটি লাইন বেকার সমস্যার সমাধানের জন্য আগের 10 বছর তো কিছু করলেনই না। আবার তিনি সরকার আসতে চাইছেন, নিজেই বলছেন মোদীর সরকার তৃতীয়বারের জন্য তৈরি করুন। তিনি কিন্তু বেকারদের সমস্যার সমাধান নিয়ে কোনো কথা বলেননি। তাহলে বিজেপি যারা করেন, যারা অবুঝের মতো, বিশেষ করে যুবক যুবতী, তাদের পেছনে ছুটবার চেষ্টা করছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সবিনয়, কি পেয়েছেন? তাদের কাছে কি প্রত্যাশা করেন? সারা দেশের এই যে চেহারাটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা তো আমার মস্তিষ্ক প্রসূত না, এটা বাস্তব চেহারা। কৃষক, কৃষি সবচাইতে বেশি আক্রান্ত। আমাদের দেশে 70-72 ভাগ মানুষ গ্রামে বাস করে। তাদের 80 থেকে 85 ভাগ 100 জনের মধ্যে
প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তারা জমি বন্ধক দিয়ে, স্ত্রীর গয়নাগাটি বন্ধক দিয়ে, আতপেটা খেয়ে, ধার করে টাকা নিয়ে ফসল ফলান, বাজারে যখন বিক্রি করতে যান উৎপাদন খরচই বিক্রি করে পুষিয়ে আনতে পারে না। এটাই আন্দোলন ভারত সরকারের কাছে অনেক আগে থেকে আন্দোলন চলছে যে উৎপাদন খরচ পুষিয়ে অন্তত বেশি পয়সা পেতে পারে এরকম একটা ব্যবস্থা করো, যাতে অন্তত বছরে 6 থেকে 7 মাস নিজেদের খাবারের ব্যবস্থা আমরা করতে পারি। ডক্টর স্বামীনাথন একজন বিরাট বড় আপনার কৃষি বিজ্ঞানী। তিনি ভারত সরকারের কাছে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তার কাছে প্রস্তাব রেখেছিলেন উৎপাদন খরচের দ্বিগুণ 2.5 গুণ কৃষককে দেওয়ার জন্য তার ফসল 2.5 গুণ দামে কিনতে হবে। তাহলেই কৃষকের কৃষির প্রতি আগ্রহ থাকবে, উৎপাদন বাড়বে, দেশের আয় বাড়বে, আমাদের দেশ এগিয়ে যাবে, শিল্পের বিকাশ ঘটবে, বেকাররা কাজ পাবে, ব্যবসা বাণিজ্য তেজি হবে। কাজে ওই জায়গাটা নজর দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ভূমিকা নিতে হবে। নরেন্দ্র মোদীর সরকার কৃষি এবং কৃষককে ধ্বংস করার জন্য 3টা আইন করেছিলেন। সেগুলো বড় বড় পুঁজিপতি তারা এই কৃষি ক্ষেত্রকে জবরদখল করে মুনাফা লুটবার জন্য সাধারণ গরিব নিম্নবিত্ত কৃষক তাদের উচ্ছেদ করে সমস্ত কিছু বগল দবা করবার জন্য সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এই আইন তৈরি করেছিল। লড়াই করে 1 বছর দিল্লিকে চারিদিক থেকে ঘেরাও করে লক্ষ লক্ষ কৃষক সেখানে দাবি করছিল এই কালো আইন বাতিল করো। সে আইন প্রধানমন্ত্রী বাতিল করতে বাধ্য হয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা যে দাবিগুলি করছেন আমি সেই দাবিগুলি পূরণ করব। 1.5 বছর হয়ে গেল, একটি দাবিও পূরণ করেনি। এই যে 77 পৃষ্ঠার নির্বাচনী ইস্তাহার, এই ইস্তাহারের মধ্যে কৃষি এবং কৃষকের এই সমস্যার সমাধানের প্রশ্নে কোনো কথা তিনি সেখানে বলেন। আমি ফিরিস্তি দিয়ে আপনাদের ভারাক্রান্ত করতে চাইছি না। এই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি বললাম। ছাত্ররা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের ঘরের যারা সন্তান এরাই দেশের ভাবী নাগরিক। আমরা ছোটবেলা থেকে শুনে আসতে অভ্যস্ত শিক্ষা হচ্ছে জন্মগত অধিকার, এবং আমরা ছোটবেলা থেকে যে ছাত্র আন্দোলনে আমাদের রাজনৈতিক সংগ্রামের লড়াইয়ের হাতে খড়ি হয়, এই জন্মগত অধিকার যখন সুরক্ষিত হচ্ছে না তখনই কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে নামতে বাধ্য হয়েছিলাম, আদায় করেছি আমরা দাবি। এখন দেখা যাচ্ছে বিজেপি সরকার 2020 সালে নূতন যে শিক্ষা নীতি তৈরি করেছে তাতে ধনিক বণিকের সন্তান সন্ততি ছাড়া উচ্চশিক্ষার সুযোগ আর কারুর থাকবে না। দিনমজুর, ক্ষেত মজুর, গরিব কৃষক, ভাত চাষি, রিক্সা শ্রমিক, অটো চালক, ছোট দোকানদার, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু তাদের ঘরের ছেলে মেয়ের উচ্চশিক্ষার কোনো সুযোগ নাই। গরিবের সন্তান সন্ততির উচ্চশিক্ষার কোনো সুযোগ নাই। এই যে সারা দেশে এই শিক্ষানীতির বিরুদ্ধে লড়াই চলছে দলমত নির্বিশেষে। আপনি নির্বাচনে যাচ্ছেন, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি আইন তৈরি করেছেন, মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া, আপনার কি বক্তব্য আপনি বলুন। তার এই 77 পৃষ্ঠার নির্বাচন ইস্তাহারে কোনো কথা নাই, কোনো গুরুত্বই দেওয়ার চেষ্টা করছে না। স্বাস্থ্য জন্মগত অধিকার, এই সরকার সরকারি ব্যয়ে হাসপাতাল তৈরি করার দায়িত্ব এখন বন্ধ করে দিয়েছে, হাত গুটিয়ে নিয়েছে। ডাক্তার প্রয়োজনের তুলনায় কম, নার্স প্রয়োজনের তুলনায় কম, স্বাস্থ্যকর্মী প্রয়োজনের তুলনায় কম। হাসপাতালে জীবনদায়ী ঔষধ গরিব মানুষ বিনা পয়সায় যেও 2টা 4টা 5টা পেতেন, এগুলো এখন আর পাচ্ছেন না। হাসপাতালে রুগী ভর্তি করায় না, খাবারের টাকা নাই,
তার জন্য রুগী ভর্তি করাতে চান না। ওষুধের দাম প্রতি 2 মাস 3 মাস 4 মাস পর পর দ্বিগুণ 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে, এবং ঔষধ 2 নম্বরে 3 নম্বরে ওষুধ বাজারে চলে আসছে। ডাক্তারবাবুরা বলছেন প্রেসক্রিপশন লেখার পর দেখে নেবেন 2 নম্বরে ওষুধটা আপনাকে গছিয়ে দেয়। তাহলে আমি যা লিখলাম সঠিক ওষুধ লিখলো, সঠিক ওষুধ যদি আপনি দোকান থেকে কিনতে না পারেন, আমার ওষুধ সঠিক হলো, আপনি তো সুস্থ হবেন না। এরকম একটা জায়গায় চলে গেছে। তার জন্য দায়ী এই RSS নিয়ন্ত্রিত, নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত এই বিজেপি সরকার। এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। এখন দেখা যাচ্ছে এই যে নির্বাচনী বন্ড, এই বন্ডে এটা বেআইনি, সংবিধান বিরোধী, এটা দুর্নীতি। সুপ্রিম কোর্ট বলেছে এই নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে 100 টাকার মধ্যে 48 টাকা গিয়ে জমা পড়েছে, সবচেয়ে বেশি টাকা। এবং এতে সবচেয়ে বেশি টাকা দিয়েছে বন্ড কিনে, বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে। এরা হচ্ছে এই 2 নম্বরে ওষুধ যারা তৈরি করে, ওষুধের কালোবাজারি যারা করে, ওষুধের দাম প্রতি মাসে মাসে যারা বাড়ায়, তাদের বিরুদ্ধে যাতে সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নিতে না পারে, তার জন্য তারা এই নির্বাচনী বন্ড কিনে বিজেপির তহবিলে টাকা সেখানে জমা দেওয়ার ব্যবস্থা করছে। আর এই টাকায় বিজেপি দল ভাগিয়ে নির্বাচনে পরাস্ত হলেও সরকারের টিকে থাকতে অথবা সরকার তৈরি করতে অন্য দলের সরকার ভাঙবার জন্য তারা MLA কেনাবেচা করছে। এবং নির্বাচনটাই বিজেপি একটা দুর্নীতির একটা বড় ক্ষেত্রে এটাকে রূপান্তরিত করেছে। কাজে এই যে পরিস্থিতি চলছে, এর পরেও এরা যদি সরকারে আসে, আমাদের দেশ তার অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। এই কারণেই প্রশ্নটা উঠেছে। আর নির্বাচন ভারতবর্ষে এ যাবৎকালে যেভাবে হয়েছে হবে কি? ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। ব্রিটিশ আমাদের দেশটাকে ভাগ করে দিয়ে গেছে। হিন্দু মুসলমান প্রশ্ন তুলে স্বাধীনতা সংগ্রামের মধ্যে বিভাজন তৈরি করবার উদ্দেশ্য নেই। এটা যদি করতে না পারত, 25-30 বছর আগেই আমাদের দেশের মানুষের মধ্যে এই যে বিভাজন তৈরি করে শেষ পর্যন্ত দেশটাকেই দুটো ভাগ করে দিয়ে চলে গেছে। সংবিধান যারা তৈরি করেছে তাদের লক্ষ্য ছিল এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, আচাই, হিন্দু ধর্মের মধ্যে আরো কত বিভাজন আছে, আর যাতে ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে আমাদের মধ্যে কেউ বিভাজন তৈরি করে, ব্রিটিশ যেই কায়দায় ভারত পাকিস্তান ভাগ করে দিয়ে গেছে, এরকম ভাবে যাতে নতুন যে ভারত তৈরি হলো এটাকে যাতে আর কেউ ভাগ করতে না পারে, তার জন্য তারা বললেন আমাদের দৃষ্টিভঙ্গি হবে একদিকে গণতন্ত্র, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, আর একদিকে ধর্মনিরপেক্ষতা। এবং তার মূল কথা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান, ধর্ম যার যার ব্যক্তিগত। ধর্মের নামে কোনো রাজনৈতিক দল করা যাবে না। ধর্মের কথা বলে, ধর্মের ছুটছড়ি দিয়ে কারোর কাছ থেকে ভোট নিয়ে ভোটে জয় নিশ্চিত করা যাবে না। যদি প্রমাণ হয় এই নির্বাচন বাতিল করলাম, আবার নতুন করে এই নির্বাচন করতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে ধর্মের সুরসুরি দিয়ে কেউ মানুষের কাছ থেকে ভোট চাইতে না পারে। 52 সালের পর থেকে আমাদের দেশে এরকম অসংখ্য মামলা হয়েছে, কোর্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের যে লেখাপড়ার বই, ও ক খ, ABCD 1 2 3 1 2 3 4 এগুলো ভালো করে বুঝে না। তাই এতে বলা হয়েছে এদের পাঠ্যপুস্তকে ধর্মের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। এরা যখন বড় হবে, বুঝবে, ধর্ম সম্পর্কে জানবার চেষ্টা করবে, সে যদি ধর্মাচরণ করতে চায় সে বাছাই করবে কোন ধর্ম করবে কোন ধর্ম করবে না। তার মাথায় এই পোকাটা ছোটবেলায় ঢুকিয়ে দিয়ে এটা কিলবিল করবার সুযোগ দিয়ে তাকে বিপদগামী হওয়ার
সুযোগ কিন্তু করে দেওয়া যাবে। এটাই ধর্মনিরপেক্ষতা। এই জায়গায় দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তিনি ধর্ম করতেই পারেন, এই নিয়ে তো কোনো আপত্তি নাই। কিন্তু প্রকাশ্যে তার নিজের অনুসারী যে ধর্ম, তার কোনো রকম অনুষ্ঠানের মধ্যে তিনি নিজেকে যুক্ত করতে পারবেন না, তাহলে জনগণের মধ্যে ভুল বার্তা যায়। রাম জন্মভূমির মন্দির উদ্বোধন, রামের প্রাণ প্রতিষ্ঠা, রাম তো নাকি ভগবান, ভগবান তো সবসময় জীবিত, তারা আবার নতুন করে কিসের প্রাণ প্রতিষ্ঠা? কে তার জবাব দেবে? হিন্দু ধর্মের যারা উপাসক, তাদের যারা নেতৃত্ব করেন ভারতবর্ষে, এরকম যারা আছেন 8জন 10জন, তাদের মধ্যে বিভাজন হয়ে যায়। তারাই বললেন একটা অংশ, এই তো মন্দিরই ঠিক হলো না, মন্দির ঠিকঠাক না করে কি করে দেবতার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে? এটা তো অধার্মিক কাজ হচ্ছে। নরেন্দ্র মোদী শুনবেন কেন? তার তো সামনে নির্বাচন, এই জায়গায় ভোট জড়ো করতে হবে ধর্মের কথা বলে, এবং আর কেউ না, তাকেই এই মন্দির উদ্বোধন করতে হবে। সংবিধানের বুকে পা রেখে ধর্মনিরপেক্ষতার আদর্শকে দলে মুছে এটাকে পদদলিত করে তিনি গিয়েই এই মন্দির উদ্বোধন করলেন। থাকলো ধর্মনিরপেক্ষতার আদর্শ, থাকলো না তো? তিনি গেলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গেলেন, উত্তরপ্রদেশের রাজ্যপাল গেলেন, কি ব্যাপার এটা? একটাই বলছি, আর কি করছেন? বিশেষ করে আক্রমণ কেন্দ্রীভূত করছে মুসলমান ধর্ম। বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে যারা আসবেন ভারতবর্ষে, মুসলমান ছাড়া বাকিরা যারা কয়েক বছর ভারতবর্ষে বসবাস করলে পর, নির্ধারিত সময় অতিক্রান্ত হলে পর তাদের নাকি নাগরিকত্ব দেবেন, মুসলমানদের নাগরিকত্ব দেবেন না। অদ্ভুত কথাবার্তা। ভাব বিভাজন কে করছেন? নরেন্দ্র মোদী করছেন। এই আক্রমণ শুধু মুসলমানদের উপরে এখন কেন্দ্রীভূত থাকছে না, আস্তে আস্তে এটা খ্রিস্টানদের বিরুদ্ধে তারা নিয়ে যাচ্ছে। উপজাতিরা ধর্মান্তরিত হচ্ছেন, কেউ 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 খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছেন, অথবা প্রথম থেকে খ্রিস্টান ধর্ম করছেন। এখন বিজেপি তাদের সহযোগী সংগঠনকে দিয়ে রাস্তায় মিছিল করে দাবি তোলাচ্ছে, উপজাতি যারা, এদের মধ্যে যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করছে তাদেরকে উপজাতি সংরক্ষণের সুযোগ বা অধিকার দেওয়া যাবে না। বুঝতে পারছেন কোথায় যাচ্ছে? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এরা যদি 24-এর নির্বাচনের মধ্য দিয়ে সরকারে আসতে পারে, এই কারণেই বলা হচ্ছে দেশটা থাকবে না, এটাকে ধ্বংস করে ফেলবে। তাই এই দেশের এই 27টা 28টা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, ধর্মনিরপেক্ষতার আদর্শ রক্ষা করো, এবং এর সাথে সাথে জিনিসের দাম কমাও, কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়ার ব্যবস্থা করো, ঘরে ঘরে বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করো, লাখো লাখো শূন্য পদ পূরণ করো, রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের প্রয়াস বন্ধ করো। এই যে দাবিগুলো, এই যে স্লোগানগুলো, এগুলোকে সামনে রেখে এই বিজেপি সরকারকে পরাস্ত করবার জন্য সারা দেশের মানুষের কাছে আবেদন করেছে। নরেন্দ্র মোদী ভয় পেয়ে গেছে। আপনারা বলুন তো, যারা পুরনো মানুষ, নতুনদের কথা আমি বলছি, জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে ডক্টর মনমোহন সিং, এমনকি বিজেপি দলের প্রধানমন্ত্রী বাজপেয়ী সাহেব, তাদেরকে কেউ শুনেছেন? প্রধানমন্ত্রীর আসনে থেকে পরের নির্বাচনে যখন ভোট চাইতে যাচ্ছেন, তখন নিজের কথা নিজে বলছেন, আমি এর পরের প্রধানমন্ত্রী হব, আমি কিন্তু সরকার করব, আপনারা কিন্তু আমাকে ভোট দিতে ভুল করবেন না। ভোট দিতে গিয়ে যেই প্রার্থী থাকুক আমাদের চিহ্নে, কিন্তু আমার মুখটা স্মরণে রেখে ভোট দেবেন। এরকম কথাবার্তা কেউ শুনেছেন? নরেন্দ্র মোদী এই সমস্ত কথাবার্তা বলছেন। ভীত, সন্ত্রস্ত, জিততে পারবেন না, কিসের চার শাসনের কথা বলছেন? কোত্থেকে চার শাসন পাবে? আগে উত্তর ভারতে হিন্দিভাষী অঞ্চলে যে আসন পেতেন, যার উপর ভিত্তি করে কেন্দ্রের সরকার পরপর দুবার তৈরি করেছেন,
সেখানে আসন রাখতে পারবেন না। যারাই এগুলো নিয়ে পর্যালোচনা করছেন, হিসেব নিকেশ করছেন, সোশ্যাল মিডিয়া দিচ্ছেন, তারাই বলছেন যে হিন্দিভাষী অঞ্চলে বিজেপি তার অতীতের আসন রক্ষা করতে পারবে না। তা যদি রক্ষা করতে না পারে তাহলে কি করে সে সরকার তৈরি করবে? এখন দক্ষিণ ভারতে যাচ্ছেন, ধর্ম বর্ণের কথা বলে বিভাজন তৈরি করবার চেষ্টা করছেন। দক্ষিণ ভারতের যে রাজনৈতিক নেতৃত্ব তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই যার যার নিজের রাজ্যের মানুষের একতা সংহতি রক্ষা করার চেষ্টা করছেন, তাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কোত্থেকে তিনি 400 আসন পাবেন? উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি আসন, এখনো বিজেপি এই 80 আসনের মধ্যে 66টা আসন তারা ভোগ করেন। এই 66 আসন এবারকার নির্বাচনে রাখতে পারবেন বলে বিজেপি নিজেরাই বিশ্বাস করেন। অনেকদিন পর অখিলেশ যাদবের নেতৃত্বে এখানে 3-4টা রাজনৈতিক দল 80 আসন ভাগ করে নিয়েছেন, প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছেন। লড়াইয়ের ময়দানে তারা সামিল হচ্ছেন, মানুষের কাছে বক্তব্য রাখছেন বিজেপিকে হারাতে হবে, না হলে দেশ রক্ষা করা যাবে না। মহারাষ্ট্র 48 আসন, সেখানে এই 3-4টা রাজনৈতিক দল ইন্ডিয়া ব্লকের 48 আসনের সমঝোতা করে প্রার্থীর তালিকা ঘোষণা করে ময়দানে নেমেছেন। বিহার 40টা আসন, 4টা রাজনৈতিক দল, 3টা বামফ্রন্ট এবং আরজেডি আর কংগ্রেস 40 আসন ভাগ করেছেন, প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছেন, ময়দানে নেমেছেন। হাজার হাজার লাখ লক্ষ মানুষ এই নেতৃত্বের বক্তব্য শুনতে আসছে। দিল্লি 7টা আসন, গতবারেও একদিকে আপ আরেকদিকে কংগ্রেস, একজনের মুখ আরেকজন দেখে না, উভয় পক্ষই প্রার্থী দাঁড় করিয়েছেন, মাঝখানে দাঁড়িয়ে বিজেপি 7টা আসন জিতে চলে যান। এবার আসন সমঝোতা করেছেন, আপ 4টা আসনে লড়বে, কংগ্রেস 3টা আসনে লড়বে। বিজেপি বুঝতে পারছে এখানে একটা আসনে তাদের পক্ষে জেতা সম্ভব না, তাই আপের যিনি মুখ্যমন্ত্রী তাকে কারান্তরালে নিক্ষেপ করেছে কতগুলো কল্পিত অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করিয়ে। আমি এই 2-4টা রাজ্যের কথা বলছি। রাজস্থান গত বছর 28টার মধ্যে 28টা আসনে বিজেপি জিতেছিল, কারণ বিজেপি একা লড়াই করেছে, সরকারে ছিল কংগ্রেস, তারাও একা লড়াই করেছে। কিন্তু কংগ্রেস বুঝতে পেরেছে এই যে ইন্ডিয়া ব্লক তার আহ্বানে সাড়া দিয়ে এই রাজস্থানে 3-4টা দল মিলে আসন ভাগ করে নিয়েছেন, তারা লড়াইয়ে নেমেছেন। কেউ বলছে না এবারকার নির্বাচনে রাজস্থানে গতবারের মতো বিজেপি 28-এর মধ্যে 28 আসনে জিতবেন, এই কথা কেউ বলছে না। বরং উল্টো বলছে, গুজরাট যেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যারা এখন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই রাজ্য থেকে এসছেন, সেই রাজ্যের পরপর গত 2টো নির্বাচনে প্রত্যেকটা লোকসভার আসন বিজেপি জিতেছিল, কিন্তু এবার কোনো মূল্যায়নে কেউ বলছে না এই সবগুলো আসন বিজেপি জিততে পারবে, বরং বলছে বিজেপি গুজরাটেও আসন হারাতে চলেছে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে এই নির্বাচন উপস্থিত হয়েছে, 2টো আসনের জন্য ভোট। আমরা আলোচনা করে একটা আসনে কংগ্রেস দাঁড়াবে, আর একটাতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থী ফ্রন্টের পক্ষে দাঁড়াবে। এটা বিস্তৃত বলার কোনো অপেক্ষা রাখছে না। ত্রিপুরার যে পরিস্থিতি, অরাজকতা চলছে, কোথায় সরকার? 6 বছর হলো, 7 বছরে পা দিয়েছে, কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, অনাহার, অর্ধাহার, মৃত্যু, সন্তান বিক্রি, আত্মহত্যা। খবর নিচ্ছে কেউ? রেগার কাজ বন্ধ, নগরের কাজ বন্ধ, পিডব্লিউডি দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, উপজাতি কল্যাণ দপ্তর, কোনো কাজ নাই। মানুষ বাঁচবেন কি করে? এডিসি কোনো কাজ নাই। 4 বছর হলো তীব্রামতা দখল করেছেন, এখন তো বিজেপির পেটে ঢুকেছেন। সবচেয়ে বেশি সমস্যা সেই জায়গায় হচ্ছে, দেখবার কেউ নাই। হচ্ছেটা কি? রেশনে সব জিনিস 1 সপ্তাহে পাচ্ছেন না, সারা মাস ঘুরতে হয়।
প্রশ্ন করতে পারেন না? জিনিসপত্রের দরদাম বাড়ছে, আকাশ ছোঁয়া, দেখবার কেউ নাই। ব্যাপারটা কি? অরাজকতা চলছে, মায়েরা বোনেরা আক্রান্ত হচ্ছেন, থানায় যাচ্ছেন, দারোগা বাবুরা মামলা নিতে চাইছেন না, বিশেষ করে দেশের বিধানসভা নির্বাচনের পর। গেলে পরে বলে দিচ্ছেন, আমি সব থানার কথা বলছি না, 2-4টা থানার মধ্যে ব্যতিক্রম আছে। অধিকাংশ থানা বলছে, কেন আবার নতুন করে মামলা করতে আসলেন? গ্রামে ফিরে যান, এলাকায় ফিরে যান, মন্ডলের কাছে যান, তারা মীমাংসা করে দেবে। 2-4 পয়সা খরচ হবে, মামলা করে কি লাভ? পয়সাও যাবে, আবার আক্রান্ত হবেন। পুলিশ বলছে, ওরা জগতে তো এমনি এমনি বলছে না। নেশামুক্ত ত্রিপুরা, এই স্লোগান এখন আর দেয় না। এই স্লোগান যিনি দিয়েছিলেন, এই ভদ্রলোককে এখন আবার এই লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছেন। 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে সরিয়ে দিয়েছিলেন। এটা ভালো কাজ করেছেন বলে সরিয়ে দিয়েছেন, ঘটনাটা তো না। আমি এগুলো নিয়ে এখানে আলোচনা করতে চাইছি। স্লোগান দিয়েছিলেন। আর এই সময়ে 6 বছরে ত্রিপুরায় নেশার সাগরে ভাবছে, এবং আমাদের যে যুবকরা তাদের সর্বনাশ করছে। স্কুলের পাশে, হাসপাতালের পাশে, শহরের কেন্দ্রস্থলে, গ্রামের বাজারে লাইসেন্সের পর লাইসেন্স দিয়ে মদ বিক্রির দোকান খুলে দিচ্ছে। রাত্র 12টা-1টা পর্যন্ত হোটেল খোলার আদেশ দিচ্ছে। দারোগারা নেশা কারবারিদের ধরবার জন্য, গাঁজা পাচার ধরবার জন্য সোনামুড়ায় রাতের বেলা উৎপেতে ছিলেন। এই নেশা কারবারিরা দারোগাকে জিপ গাড়ির চাকার তলায় পিষে দলা করে খুন করে দিয়ে চলে গেল। সবাই জানেন এর সাথে কে যুক্ত? শাসক দলের কোন নেতা নেত্রীর আত্মীয় যুক্ত। পুলিশ জানে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। খুনের কিনারা হলো না। 2-2টা পুলিশ অফিসার সোনামুড়া মহকুমায় নেশা কারবারিরা খুন করে ফেললেন, কোনো বিচার নাই। সাবরুম থেকে ধর্মনগর প্রতি সপ্তাহে রাস্তায় এখানে সেখানে নারী পুরুষের লাশ পাওয়া যাচ্ছে। দারোগা বাবুরা তাদের কাছে খবর মানুষ দেয়। তারা যখন লাশ তুলে নিতে যায়, মানুষ জিজ্ঞেস করে কি করে হলো। তদন্ত করার আগে বলছে এত দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অথবা বলে দিচ্ছে আত্মহত্যা। অর্থাৎ নিজের তদন্তের কোনো দায়িত্ব নিচ্ছে না, অপরাধীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাইছে। এ কারণে বলছি, জঙ্গলের শাসন চলছে। ভোট নাই, পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট হয়নি, এডিসির ভোট হয়নি, লোকসভার ভোট হয়নি, 23-এর বিধানসভার ভোটও ঠিক মতো আপনারা দিতে পারেন না। কি চলছে ত্রিপুরা? কাজে এর থেকে ত্রিপুরাকে বের করতে গেলে পর দিল্লির যে বিজেপি সরকার, তাদের অঙ্গুলে হেলনে ত্রিপুরায় এখানকার যে বিজেপি সরকার অরাজকতা সংগঠিত করে চলেছে। কাজে তাদের হাত থেকে নিস্তার পেতে গেলে পর দিল্লির বিজেপি সরকারটাকে উৎখাত করতে হবে। তার সঙ্গে এই ত্রিপুরার 2টো আসনের জয় পরাজয়ের প্রশ্নটা ওতপ্রোতভাবে যুক্ত। তাই আপনাদের কাছে আবেদন করব, ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে এই 2 কেন্দ্রে পশ্চিম আসনের ভোট আগামী 19 তারিখ এবং আপনাদের আসনের ভোট আগামী 26 তারিখ। পশ্চিম আসনের প্রার্থী আশিস সাহা বর্তমান প্রাদেশিক কমিটির কংগ্রেসের সভাপতি। তিনি বেশ কয়েকবার বিধায়ক হয়েছিলেন। আগরতলার মিউনিসিপ্যালিটির একসময় চেয়ারম্যান ছিল। তিনি প্রার্থী, তাকে আমরা সমর্থন করেছি। আর আমাদের এই কেন্দ্রে যিনি প্রার্থী রাজেন্দ্র রিয়াং, কাঞ্চনপুর তার বাড়ি, বাবাকে সন্ত্রাসবাদীরা খুন করেছে বাড়িতে, ঘরে ঢুকে। তার ছোট ভাই গাড়ির ড্রাইভার দুর্ঘটনার ওছিলায় তাকে খুন করেছে সন্ত্রাসবাদীদের থাপ্পলদাররা। সেই ঘরের সন্তান রাজেন্দ্র রিয়াং এডিসিতে নির্বাচিত হয়েছিলেন 1-2 বার, এক্সিকিউটিভ মেম্বার হয়েছিলেন। তারপর বিধানসভায় আমরা দাঁড় করিয়েছি, 2-3 বার জয়যুক্ত হয়েছেন। 23-এর নির্বাচনে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নতুন একজন যুববন্ধুকে নির্বাচনে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। এই লোকসভা নির্বাচনে তাকে আমরা প্রার্থী করেছি। সব এই 8 দলের পক্ষ থেকে ওখানে যেমন আশিস বাবুকে সমর্থন করা হয়েছে, এখানেও তাকে সমর্থন করা হয়েছে। তাই আমি আমার কথা শেষ করার আগে আপনাদের কাছে আবেদন,
এটা ব্যক্তিগতভাবে রাজেন্দ্র রিয়াং আর আশিস শাহর ভোট না, দেশ রক্ষার ভোট, সংবিধান রক্ষার ভোট, গণতন্ত্র রক্ষার ভোট, ধর্মনিরপেক্ষ আদর্শ রক্ষার ভোট। সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ একসাথে ভারতবর্ষে ভবিষ্যৎ দিনে আমরা থাকতে পারবো কিনা এই প্রশ্নটার মীমাংসার জন্য ভোট। গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ আমরা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো কিনা, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে কিনা, আমরা অসুস্থ হলে পরে আমাদের চিকিৎসার কোনো সুযোগ আমরা পাবো কিনা, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে কিনা, এই যে বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলির সাথে এই নির্বাচনটা এবার যুক্ত হয়েছে। তাই দল মতের সীমাবদ্ধ গণ্ডির ঊর্ধ্বে উঠে আপনাদেরকে এই যে মানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আহ্বান, এই নির্বাচনকে ভিত্তি করে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এর মধ্যে বিশেষ করে যুক্ত ত্রিপুরার এই যে অস্বাভাবিক পরিস্থিতি, সেদিক থেকে ত্রিপুরার কাছে এই দুটো নির্বাচনের গুরুত্ব আরও অধিক। তাই আপনাদের কাছে আবেদন করব, গত বিধানসভার নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী অল্প ভোটের ব্যবধানে পরাস্ত হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা পুষিয়ে এই লোকসভার নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে আপনাদের বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাতে হবে, যাতে এই কেন্দ্র থেকে রাজেন্দ্র রিয়াং জয়যুক্ত হয়ে ত্রিপুরার প্রতিনিধিত্ব করবার জন্য দিল্লির পার্লামেন্টে হাজির হতে পারে। আপনারা গত বিধানসভায় যে ভোট দিতে পারলেন না, জবরদস্তি করেছে, ভয় দেখিয়েছে, ভোটের অধিকার হরণ করেছে, এটাকে পুষিয়ে দেওয়ার জন্য এই নির্বাচন আপনার সামনে সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ আপনারা কাজে লাগাবেন। আপনাদের হাতে এখনো কিছুদিন সময় আছে। ভয় আছে মানুষের মধ্যে, মানুষকে সন্ত্রস্ত করার চেষ্টা করছে, আমাদের সভা সমিতি নষ্ট করার চেষ্টা করে, মিটিংয়ে যাতে মানুষ আসতে না পারে তাদের হুমকি দেয়। আমি শুনলাম আজকে যাদের বয়স 80-র উপর বাড়িতে বসে ভোট দেবেন, ধর্মনগরে ভোট শুরু হয়েছে। শুধু ধর্মনগর না, এই কেন্দ্রের সমস্ত জায়গায় ভোট শুরু হয়েছে। ধর্মনগরে বাড়িতে ঢুকে শাসক দলের লোকরা যিনি ভোট দেবেন তার উপর চাপ সৃষ্টি করছে, এবং রাজেন্দ্র রিয়াংয়ের যিনি পোলিং এজেন্ট তাকে হুমকি দিচ্ছে বেলা 3টার পর তার বাড়িতে নাকি আগুন লাগিয়ে দেবে। এত দুঃসাহস কেন? সে রাজেন্দ্র রিয়াংয়ের হয়ে পুলিং এজেন্ট হওয়ার চেষ্টা করছে, বুঝতে পারছেন? কাজে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এই হুমকি এটা শক্তির লক্ষণ না, এটা দুর্বলতার লক্ষণ। ভীত সন্ত্রস্ত হয়ে চোখ রাঙিয়ে ঘরে বন্দি করে রাখবার চেষ্টা করছে। ঘরে বন্দি হয়ে থাকলে, ভোটের অধিকার প্রয়োগ না করলে এই সমস্যাগুলোর সমাধান হবে, আপনার জীবনে শান্তি সুস্থিতি ফিরে আসবে। এই যদি মনে করেন ভুল করবেন, তাহলে আক্রমণকারীদের কাছে মাথা নত করবেন। এটা কিন্তু বীরত্বের লক্ষণ না, এটা দুর্বলতার লক্ষণ। তাই আপনাদের কাছে আবেদন করব, ঘরে ঘরে যান, যে সময়টা আছে কাজে লাগান, মানুষকে সাহসী হতে সাহায্য করুন। এই 26 তারিখের ভোটে দলবদ্ধভাবে ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করেন, রুখে দাঁড়াবেন। তারপরেও যদি আটকাবার চেষ্টা করে রাস্তায় বসে যান, নির্বাচন কমিশন লোকদের আসতে বাধ্য করুন, তাদের কাছে দাবি করুন আমরা ভোট দেব, আমাদের নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করুন, আমরা ভোট দেব, নির্বিঘ্নে বাড়িতে ফিরে যেতে চাই। আপনারা আমরা যাতে বাড়িতে নির্বিঘ্নে ফিরে যেতে পারি তার ব্যবস্থা আপনাদের করতে হবে, তার নিশ্চয়তা আপনাদের দিতে হবে, পুলিশকে সেই নির্দেশ আপনাদের দিতে হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে বেরোতে যদি পারেন, অধিকার যদি প্রয়োগ করতে পারেন, তাহলে ত্রিপুরার গণতন্ত্রের সংগ্রামে তার যে ঐতিহ্য, যাকে বিজেপি ধূলিসাৎ করে দিয়েছে, এই ঐতিহ্যকে পুনরুদ্ধার করার সংগ্রামে এই নির্বাচন একটা আপনার সামনে, আপনার সামনে একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থিত হতে পারে। তাকে আপনারা কাজে লাগিয়ে এগিয়ে যাবেন, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যারা আমাকে কথা বলবার সুযোগ দিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।